ব্রণী একটা কথা বলবেন যে অসহনশীলতা যে পরিমাণ বেড়েছে, এটা কি জাতিগতভাবে আমাদের ভিতর ছিল? না, অসহনশীলতা বাড়েনি। এটা মানে আমরা তো এখন ধরুন এখানে আপনার অসহনশীলতা দেখলেন কোথায়? আপনার ব্যাংক থেকে আপনার টাকা নিয়ে গেছে। না, আমি যদি আপনার বলি মানে একজন মানুষ হিন্দু কেন? সে তো মানে আমরা আল্লাহ রসুলকে, মূল ব্যাপার হলো যে আল্লাহ রসুলকে মানে না বলে তো হিন্দু, সে যদি আল্লাহ রসুলকে নেগেটিভ কথা বলে তাকে মারতে হবে না। এখানে কোনো মানবিক গুণাবলী আর জিনিসটা কি তাও তো প্রমাণ পাওয়া যায়নি, এতটা সহজ সরলভাবে নেন কেন? যে কেবলমাত্র আল্লাহ রাসূলকে বলেছে বা একটা আপনি এটাকে ধরুন যে এরকম একটা পরিবেশ, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য ওই জায়গাগুলোতে কিছু মানুষের দুষ্ট বুদ্ধি ছিল, কিছু মানুষের দায়িত্বহীনতা ছিল। যেমন সে কিন্তু পুলিশ কাস্টডিতে ছিল, পুলিশ ছিল, হ্যাঁ, তাকে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দায়িত্বহীনতা হয়নি? কিংবা ওখানে ওই যে যারা ছবি তুলেছে ফিরায়নি, বা ওখানে যারা বিশেষ সালিশ করেছে, যারা কথাবার্তা বলেছে, মূল ব্যাপার হলো কি আমাদের সমাজের অনেকগুলো ভঙ্গুর বিষয়, অর্থনৈতিক সামাজিক বঞ্চনা, লাঞ্ছনা, মানুষের ক্ষোভ, কোনো একটা জায়গাতে গিয়ে কোনো একটা মানুষ ঝুঁকি নিয়ে। আগের দিনে 70-এর দশকে 80-র দশকে সমাজটা এতটা সুসংহত ছিল, আপনার এই টেলিভিশন চ্যানেলের এই গলি দিয়ে একটা বাইরের ছেলে এসে দুষ্টেমি করে এখানে যেতে পারতো না। মহল্লার সমস্ত ছেলে, বুড়ো, নারী, পুরুষ সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়তো। আমি এলাকার অনেক পুরনো বাসিন্দা, কিন্তু এখন কেউ আসবে না। এর কারণ হলো যে তারা এই কাজের জন্য কখনো কোনো পুরস্কার পায়নি, তিরস্কার পেয়েছে, আর এই কাজের জন্য সবাই সাফারার হয়েছে। আর রাষ্ট্র ইটসেলফ তারা কতগুলো মানুষের মৌলিক, যেমন ধরুন আজ মবকে ভয় পাচ্ছে কেন? এখন প্রথম আলো বা ডেইলি স্টারে যে ঘটনাটা ঘটেছে, এই কাজের জন্য তারাই দায়ী। কিন্তু তারা যত কিছু দায়ী হোক না কেন, কিন্তু বিনিময়ে আপনি কারো প্রাইভেট সম্পত্তিতে গিয়ে আক্রমণ করতে পারেন। দায়ীটা কীভাবে? না, ওইটা আমি বলছি, কিন্তু আপনি মূল ব্যাপার হলো যে যখনই একটা প্রকৃতির বিধান আছে, আপনার জীবনে যা কিছু ঘটবে সব আপনার দুই হাতের কামাই। আপনার জীবনে যত অপমান, অসম্মান, অমর্যাদা যা কিছু ঘটবে সে আপনার দুই হাতের কামাই। হয়তো গোপন কর্ম, হয়তো প্রকাশ্য কর্ম। এই পৃথিবীতে আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, একজন মানুষের দুনিয়া এবং আখেরাতে ভালো মানুষের জীবনে মন্দ কিছুই ঘটতে পারে না, কখনো ঘটে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ইফ ইউ আর ইন দ্য রাইট ওয়ে, আপনি যদি সঠিক পথে থাকেন তাহলে আপনার গতকালের চাইতে আজকের দিনটা ভালো যাবে, আর আজকের দিনের চাইতে আগামী দিনটি ভালো যাবে। এটা হলো মানুষের একটা চিরাচরিত, আপনার বলা হয় একটা রোড ম্যাপ জীবনের। কিন্তু এখান থেকে যখনই আপনি দেখবেন যে প্রতিদিন একটার পর একটা সমস্যা আসতেছে, গতকালের চেয়ে আজকে কষ্ট যাচ্ছে, ধরে নেবেন যে আপনার আসলে রাইট ট্র্যাক নাই। এখন প্রথম আলোর ব্যাপারে যেটা হলো যে এখন প্রথম আলোর এই যে প্রপার্টি বা ডেইলি স্টার, এটা একটা ব্যক্তিগত প্রপার্টি। এখন এই ব্যক্তিগত প্রপার্টিতে আক্রমণ হয়েছে, আমরা সবাই সিসি করছি। আচ্ছা, বেক্সিমকোতে কেন আক্রমণ হলো? গাজী গ্রুপের গাজী টায়ার কেন পড়লো? সেই আপনি বলেন তো। হাজার হাজার শিল্প কলকারখানা যখন আক্রমণ করা হলো, আমাদের তখন আমরা কেন কথা বলিনি? প্রথম আলো এমন কি হয়ে গেছে, ডেইলি স্টার এমন কি হয়ে গেছে যে তাদের অফিসে আক্রমণ হওয়ার পরে সারা পৃথিবীর তোলপাড় করছে। আর যে সকল প্রতিষ্ঠানে 1 লাখ লোক চাকরি করতো, 50,000 লোক চাকরি করতো, যাদের রিজিক বন্ধ হয়ে গেছে, সেই দিনে দুপুরে মানে কত লোক সহ জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, আমরা তো কেউ একটু শব্দ করিনি। ফলে কি হলো, এই কাজগুলো সমাজকে বিবেকহীন করে তুলেছে, নিষ্ঠুর করে তুলেছে, নির্মম করে তুলেছে। আর সেই নির্মমতার প্রেক্ষিতে এই যে ডেইলি স্টারে যে ঘটনাগুলো আছে, এটা দেখবেন যে সার্টেন লিমিটের স্বার্থপর কিছু লোক মুখ খুলেছে, যারা কখনো খুলেনি। আর আপনার মনে করেন অন্যান্য যারা ইন্ডাস্ট্রিগুলো পড়েছে, ওই মহল্লার, ওই গ্রামের আশেপাশের চেয়ারম্যান, মেম্বার, সাধারণ মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এখনও কাঁদছে। তাদের সেই কান্না আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে গেছে। আর যে সমস্ত মানুষ জীবনে কখনো অন্যের মানে দুঃখ দেখে কখনো কাঁদেনি, অন্যের অভাবে নিজের পকেট থেকে কোনোদিন 1 টাকা কিনে একটা চকলেট কিনে দেননি, এই সমস্ত অতি স্বার্থপর টাইপের যারা নিজেদেরকে খুব এলিট বুদ্ধিমান মনে করে, এইবার প্রথম আলো এবং ডেইলি স্টারের আঘাত পর তাদের আতে ঘা লাগছে। তখন তারা মনে করছে মাই গড, এরপর তো আমাদের পালা।
ওই যদি মার খায় তাহলে আমার হতে অবস্থা কী হয়েছে, যাকে আমি বস মনে করি, যাকে আমি মনে করি আকাশে চন্দ্র সূর্যের মতো মানে উচ্চতায় আছে, যার স্পর্শে আমার জীবন ধন্য হয়ে যায়, যে মন্ত্রী বানায়, এমপি বানায়, রাজা বানায়, প্রজা বানায়, তারই এখন মানে অবস্থা বাড়িঘর পিটে ফুটে সব ভেঙে চুরমার করে দিয়েছে। এখন সে ছাদের উপরে গিয়ে প্রাণ ভয়ে সে একবার আল্লাহকে মানে স্মরণ করছে, আরেকবার পুলিশকে স্মরণ করছে, একবার মিলিটারিকে স্মরণ করছে। তো এই কারণে অন্যান্য যারা এই যে একটা বলয় গড়ে উঠছে তথাকথিত এলিট, সেই এলিটদের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে গেছে। দে আর টকিং, দ্যাটস ওয়াই দ্য হোল ওয়ার্ল্ড ইজ টকিং ইট সিমস। বাট আপনি বিশ্বাস করেন এই যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো যে বাংলাদেশের 18 কোটি সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া কী, আপনি গিয়ে দেখেন যে অন্য 10টা ঘটনার মতো এটাও তারা ওইভাবেই নিয়েছে সাধারণভাবে। যে আপনি গাজী টায়ার পড়ে গেছে, ব্যাকসিমকো পড়ে গেছে, এখানে যে 1 লাখ লোক কাজ হারিয়েছে, শ্রমিক হারিয়েছে, ওটা যে ইফেক্ট তৈরি করেছে তার 100 ভাগের ইফেক্টও এইটা হয়নি। আর যারা এই কথাগুলো বলতেছে সেটা হলো আপনার আমার পর্যায়ে যারা কোট পরি, টাই পরি, ইত্যাদি ইত্যাদি ঘটনা পরি। এখন আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে প্রথম আলো এই কাজটা মানে মানে কেন এখানে প্রথম আলোর এই তকদির হলো, সেটা হলো দেখুন ক্ষোভটা প্রথম আলোর উপরে কেন? এটা কিন্তু খোলাসা না। প্রথম আলোর উপর ক্ষোভটা হলো যে প্রথম আলো সবার উপর ক্ষোভ ঝেড়েছে। আমার কাছে মনে হয়েছে যে তারা কিছু মানুষকে মনে মনে সিলেক্ট করেছে বা পছন্দ করেছে, তাদের দৃষ্টিতে দেয়ার প্রথম আলো সার্টিফাইড, ডেইলি স্টার সার্টিফাইড। তো এরকম লোক ছাড়া বাংলাদেশের সব মানুষকে তারা খারাপ মনে করে। আপনি দুটো মানুষের কিন্তু খুব গুরুত্বপূর্ণ অপরাধ। আপনি যদি নিজেকে খুব ভালো মনে করেন এটাও খুব অপরাধ, আর নিজেকে যদি আপনি খুব খারাপ মনে করেন তাও কিন্তু অপরাধ। অন্যকে যদি আপনি খুব ভালো মনে করেন তাও নির্বুদ্ধিতা, আবার অন্যকে খারাপ মনে করেন এটাও কিন্তু একটা খারাপ জিনিস। সমাজে যে বন্ধনগুলো তৈরি করে রাজনীতিবিদরা, সেই রাজনীতিবিদদেরকে একেবারে প্রতিষ্ঠার পর থেকেই তারা হেয় করে আসছে। এবং যে যেই প্রফেশনে একটু ভালো হয়েছে, ধরুন ব্যবসা বাণিজ্য করে একটু ভালো হয়েছে, তার একটা পজিটিভ দিক নিয়ে কোনোদিন প্রথম আলো ডেইলি স্টার বের করেনি। কিন্তু সে কোথায় কি অন্যায় করেছে না করেছে একটা ছোট্ট ত্রুটিকে এমনভাবে তুলে ধরা হয়েছে যে ওই জীবনের অনেক হাজার হাজার ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এদের কারণে। পোর্ট লেগেছে, কাস্টম লেগেছে, ভ্যাট তাদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র ইগো দেখানোর জন্য। এখন একটা প্রতিষ্ঠান বছরে দেখা গেল 1500 কোটি টাকা সে ভ্যাট ট্যাক্স দিয়েছে, কোনো কারণে সে ফাঁকি দিয়েছে 100 কোটি টাকা, ওটাই তারা লাইমলাইটে নিয়ে আসছে। এইভাবে কত মানুষের অভিশাপ, কত মানুষের যাকে বলা হয় বদদোয়া এদের উপর ভর করেছে, এটা বলার মতো না। কিন্তু ব্যক্তিগত জীবনে খোলামেলে আমি এদের সবাইকেই চিনি। তারা আমাদের সমাজে কোনো সুপারম্যান নন, তাদের জীবনে এমন কোনো কিছু নেই, নাথিং, যেটা মানে তাদেরকে শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে। কিন্তু তারা এমন একটা বলয় তৈরি করে ফেলেছে, মানে অনেকটা যাকে বলা হয় যে তাদের নিকট একটা সুপার পাওয়ার আছে, অলৌকিক ক্ষমতা আছে, এবং তারা সব কিছু করতে পারে। তারা রাজা বানাতে পারে, প্রজা বানাতে পারে, পথের ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারে, রাজাকে দিতে পারে। তো এই জিনিসগুলো করে না অনেক মানুষের মধ্যে বিবাদ। একটা সময় দেখা গেল যে এই যে দেখেন দীর্ঘদিন ধরে জনাব মতিউর রহমান উনি কিন্তু বেশ কয়েকবার বায়তুল মুকাররমে এসে মাপ চেয়ে গেছে। তারা একবার কোরআনের বিরুদ্ধে কার্টুনে গেছে বা কথা বলেছে, একবার ধর্মের বিরুদ্ধে কথা বলেছে, একবার ইসলাম নিয়ে কথা বলেছে, বহুবার কিন্তু তাদেরকে মানে প্রকাশ্যে মাপ চাইতে হয়েছে। তাহলে এই যে এখানে যারা গেছে মানে দাড়ি পরে টুপি পরে, তাদের এই ক্ষোভটা হয়তো আরও 20 বছর আগের, হয়তো উস্তাদের কোনো উস্তাদ বলে গেছে যে এরকম ব্যাপার, তোমাদের ব্যাপারে এই জিনিসগুলো হয়ে গেছে। এরপর তারা যে কোনো কারণে হোক একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে যে তারা আমেরিকার মানে বাংলাদেশে রিপ্রেজেন্টেশন করে, তারা ভারতের রিপ্রেজেন্টেশন করে। তো এই দুটো ব্যাপারে কিন্তু মানুষের ক্ষোভ অনেক অনেক বেশি, অ্যালার্জি আছে অনেক বেশি। হ্যাঁ, অনেক অ্যালার্জি বেশি। তারা পলিটিক্যাল যারা রাজনীতিবিদ, যারা শীর্ষ ব্যবসায়ী, যারা সমাজের মানে যাকে বলা হয় বহু মানুষকে ডমিনেট করে, এরকম প্রত্যেকটা জায়গাতে তারা কিন্তু অসম্মানজনকভাবে তাদেরকে আক্রমণ করেছে। যেমন ধরেন আপনি এখন ধরেন আমার নাম গোলাম মাওলা রনি। এখন গোলাম মাওলা রনি আই মোস্টলি মানে অ্যাক্রিডেটেড বাই নেম রনি। এখন তারা কী করবে, সিদ্ধান্ত নিচ্ছে না আমাকে রনির নামে তারা ডাকবে না, তারা আমাকে গোলাম মাওলা নামে ডাকবে। মানে রীতিমতো একটা ফাজলাম, টিটকারি, বুঝতে পারছেন? এখন সব লোকজন আপনাকে, যেমন আমরা আপনাকে জানি মিস্টার বিপু, এখন আপনার আসল নাম তো আমি জানিও না, এখন আপনাকে ওই নামেই ডাকা, গাউসুল আজম। এখন বলে যে অমুক আমুক গাউসুল আজম। তো এরকম এর কারণ হিসেবে ধরেন এখন জনাব মতিউর রহমান, তার ডাকনাম বাচ্চু। এখন যদি তার বাচ্চু নামে কেউ ডাকে তখন জিনিসটা শুনতে কেমন শোনা হবে? তো এই জন্য হলো কি, ওই যেমন মাহফুজা নাম, তার ডাকনাম তিতু মিয়া। তো দুটো নামই তিতু মিয়া বাচ্চু, ইটস নট এ গুড নেম। তো চিন্তা করলো আল্লাহ, যদি আমি রনি নাম, দুজনের নাম এটাই। আরে তার বাবার বই পড়ে দেখেন, ওনার নাম হলো তিতু মিয়া,
যেটা ওনার বাবা আবুল মুসলাম টিটো বইতে হিসেবে লিখেছে, জানি। তিতু মিয়া, তিতু তরে সে তি তরে সে তিতু মিয়া, আমরা টিটো হয়ে না যাই। টিটো না তিতু, আচ্ছা যাই হোক। তিতু মিয়া, তিতু মিলে তিতু আর কি। তিতু মিয়া তিতু কিনা, তিতে আর তিতু হতে পারে, হোয়াট এভার মেবি, তার বাবা লিখে গেছেন তার বইতে যে তার তিতু মিয়া, এখন যে তাকে তিতু মিয়া ডাকে, এই জন্য মানে তারা অফিসিয়ালি এই মানে তার নিক নেমগুলো ডাকা হবে না, বুঝতে পারছেন ঘটনা। তো এই জিনিসগুলো হয় কি, এইগুলোকে বলে ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি। ইন্টেলেকচুয়াল এই ডিসঅনেস্টির যখন হয় তখন এমন একটা সময় আপনি একটা সার্টেন লিমিট পর্যন্ত আগাতে পারবেন, একটা সময় এসে দেখবেন যে ওইগুলোর সাথে